আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমাদের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়, যেটা সুরমা নদীর খুব নিকটেই। বেশ কতগুলো পাহাড়ও রয়েছে। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শহরে কোনো মানুষের বিশ্বাসযোগ্য হবে না। আমাদের এলাকাটা খুব বেশি জনবহুল না, অনেক দূরে দূরে বাড়িঘর। সিলেটে যাওয়ার মহাসড়কের পাশে একটা ছোট বাজার রয়েছে, যার কিছুটা সামনে গেলে একটা উঁচু পাহাড়ি এলাকা। আমার জন্ম ওখানেই। যখন আমি ছোট ছিলাম তখন রাতের বেলা দেখতাম মা বাবা হঠাৎ করে আমাদের ঘুম ভাঙিয়ে জড়সড় হয়ে বসে থাকতো। বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেতাম। বুঝতে পারতাম যে বাইরে নিশ্চয়ই ভয়ানক কিছু একটা আছে, তবে নিজ চোখে কখনো কিছু দেখিনি। বড় হবার সাথে সাথে নিজের মধ্যেও সাহস বেড়েছে অনেকটা। সিলেটের পাহাড়ি অঞ্চলগুলো, যেখানে সচরাচর চা বাগান দেখা যায় এবং ঘন গাছপালা, যেহেতু সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাংলাদেশে, ঘন গাছপালা রয়েছে এবং প্রায় গা ছমছমে একটা জায়গা। আমি যতবার সিলেটে গিয়েছি আমার কাছে বেশ বিষণ্ণ এবং খুবই গা ছমছমে মনে হয়েছে রাতের সময়টাতে। বিশেষ করে যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে সেদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বাড়িতে মা আর ছোট দুই বোন। বাড়ির রাস্তায় ঢোকার পথে ছোট একটা পুল পড়ে। পুল বলতে কোনো মতে মানুষ পার হওয়ার মতো একটা জায়গা। তখন মাগরিবের আজান দিচ্ছে। আমি যখন পুলটা পার হতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে কেউ একজন আমাকে ধমক দিয়ে বলে, যাস না ওদিকে। আমি পেছনে ফিরে দেখলাম আশেপাশে কোনো মানুষ নেই। আমি কোনো কিছু না ভেবে পুল পার হতে লাগলাম। আর ঠিক তখন কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মারে। আর একটু হলে আমি পড়েই যেতাম নিচের খালে। তবে কোনো মতে ডাল সামনে পেছনে তাকালাম কি সেটা দেখার জন্য, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। খুব অবাক হলাম। মাটি থেকে উঠে হাঁটতে শুরু করলাম। বাগানের ভেতর দিয়ে ছোট রাস্তা চলে গেছে। সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে গেছে। আমি একটু দ্রুতই হাঁটছিলাম। হঠাৎ শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাক দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে লাগলাম। আর এর পরেই আচমকা একটা খুনখুনে বুড়ো লোক বাগান থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা দেখলেই গা শিউরে ওঠে। লোকটা আমাকে ধমক দিয়ে বলল, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি বললাম, আপনি কে আর কি হয়েছে? লোকটা এবার কৌতুকের মতো মুখ করে বলল, আয় একটু এদিকে আয়। তারপর আমার হাত ধরে টান দিল। সেই হাত এতটাই ঠান্ডা, আমার মনে হলো যেন একটা বরফ খণ্ড আমার হাতের উপরে রাখা হয়েছে। আমি সাথে সাথে একটা হ্যাঁচকা টান মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। লোকটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমি আর সেদিকে না তাকিয়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। লোকটার কথা মনে হচ্ছিল বারবার। অদ্ভুত দেখতে লোকটা। ভ্রু দুটো সোজা উপরের দিকে উঠে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার পরিবারের সবাই খুব কান্নাকাটি করছে। সামনে একটা লাশ রাখা। আমি সবাইকে ডাকছি, অথচ কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। আমার মনে হলো আমি হয়তো মরে গেছি। এটা ভাবতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সত্যিই কি আমি মরে গেছি? একটু এগিয়ে লাশটার দিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমার লাশ পড়ে আছে সেখানে। তবে আমি নয়। দেখে মনে হচ্ছে কেউ যেন সিরিঞ্জ দিয়ে আমার শরীর থেকে সব রক্ত বের করে নিয়েছে। শুধু আমার স্কাল, অর্থাৎ হাড় আর চামড়া, তাই পড়ে আছে সেখানে। ঠিক তখন হঠাৎ করে সবাই যেন কোথায় হারিয়ে গেল।
আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তখন শুনলাম কেউ যেন আমার কানের কাছে জোরে জোরে বলছে, উঠে পড়, উঠে পড়। আমি চোখটা বুজে রইলাম। আস্তে আস্তে চারপাশের সব নিস্তব্ধ হয়ে গেল। এবার হঠাৎ আমি আমার শরীরে একটা চিনচিনে অনুভূতি টের পেলাম। সাথে সাথে চোখ মিলে আমি তাকালাম, আর আধো অন্ধকারে দেখলাম সন্ধ্যার সময় বাগানের মধ্যে দেখা সেই বৃদ্ধ লোকটা আমার একটা হাত ধরে খাটের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা উপরের দিকে, কি কি যেন বলছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমি সাথে সাথে একটা চিৎকার করে হাতটা ছাড়িয়ে নিই আর খাট থেকে নেমে আসি। আমার চিৎকারে আমার মা উঠে দৌড়ে আসে। তখনকার সময় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। মা হারিকেন চালানোর আগেই আমি দেখলাম লোকটা অন্ধকারের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল। আলো জ্বালানোর পর পুরো ঘর ফাঁকা দেখতে পাচ্ছিলাম আমরা। এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, শরীর ভেঙে পড়ে। মা অনেক চিন্তায় পড়ে যান। আমাকে ঢাকায় মামার কাছে পাঠিয়ে দেন। তখন থেকে এখনো আমি ঢাকাতেই আছি। একবারের জন্য আমি সিলেট আমার বাড়িতে যাইনি। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আপনাদেরকে আমি তার নাম প্রকাশ করছি না। তো তার বাসা হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার কোনো একটা গ্রামে। তো ঘটনার শুরু সেই ছোট থেকেই তারা ছিল দুই ভাই এবং তার বাবা মা, এবং তাদের ঘর ছিল একটা, এবং তাদের সাথে সাথে একটা বারান্দা ছিল। তো বারান্দাতে তার বাবা মা এবং তিনি ঘুমাতেন এবং তার বড় ভাই ঘুমাতো ঘরে। তো প্রতি রাতে তিনি ঘুমাতে পারতেন না, সবসময় একটা কালো ছায়া দেখতেন। ছায়াটা দেখতে ছিল ঠিক ক্রিকেট বলের মতো, দুটি বড় বড় চোখ, দাঁতগুলো ছিল প্রায় 4-5 ইঞ্চি বড় বড়, পুরো শরীর কুচকুচে কালো আর 7 ফুটের মতো লম্বা। রাতে ঘুমাতে যাবার সবসময় ঘুমাতে যাবার পর যতই রাত গভীর হতো ততই এটা বেশি তাকে দেখা দিত। তো এইভাবে প্রায় প্রতিদিনই তিনি দেখতো এবং ভয় পেত, এবং দেখার পর তার মাকে সাথে সাথে ডাক দিয়ে বলতো, মা ওটা কি, আমার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। তখন তার মা তাকিয়ে দেখতো, তখন কিছুই দেখতে পেত না, কিন্তু সেটা দাঁড়িয়ে থাকতো ঠিকই তার পায়ের কাছে, খাটের একদম কর্নারে। তিনি জড়সড় হয়ে তার মাকে জাপটে ধরে চোখ বন্ধ করে ফেলতো। এইভাবেই কাটতে থাকে প্রায় প্রতিটা দিন, প্রতিটা রাত। আর দিনের বেলা অন্য ঘটনা ঘটতো। যেমন তিনি একদিন বাথরুমে গেল, বাথরুমে বের হওয়ার সময় দেখতে পায় একটা বড় অদ্ভুত রঙের সাপ, আয়তনে 4 থেকে 5 ফুট লম্বা, অনেক মোটা, একদম দরজার মুখে হা করে শুয়ে আছে। সেটা দেখেই তিনি জোরে চিৎকার দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো সেটা তখনই চোখের পলকে হাওয়ায় মিলিয়ে যায়। তার মা এসে তাকে দেখে তিনি কাঁদছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছে না। তার কিছুদিন পর তিনি আবারও যখন বাথরুমে গেল এবং ভেতরে থাকা অবস্থায় তিনি দেখতে পায় সবুজ রঙের প্রচন্ড দুর্গন্ধযুক্ত কিছু একটা তার ঘাড়ে পিঠেকে যেন ছুঁড়ে মেরেছে। তখন বেরিয়ে এসে তিনি তার মাকে এটা দেখায়, সেটা তার বড় ভাইও দেখে। তারপর বাথরুমের পেছনে গিয়ে দেখতে চাইলো কেউ দুষ্টুমি করে কিনা এরকম কিছু একটা, কিন্তু কাউকে পাওয়া গেল না সেখানে। এবং সেখানে জায়গাটা ছিল আয়তনে বেশ বড়। এরকম কাজ করে এত সহজেই সেখান থেকে কেউ চলে যেতে পারবে না। কিন্তু পরে এটা সবাই চিন্তায় পড়ে যায়, এবং যেটা তার গায়ে এসে পড়লো সেটা এরকম সবুজ কেন, আশেপাশে কেউ না থাকলে কিভাবে সম্ভব গায়ে ছড়ে মারা। এভাবে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের কারোর পক্ষে। তাই একটা ভালো কবিরাজ দেখানোর সিদ্ধান্ত তার বাবা মা নেয়, এবং তাদের গ্রামের একটা ভালো কবিরাজই, ওই গ্রামেরই কবিরাজ, যিনি রোগীকে দেখেই সব বলে দিতে পারতো। তো সম্পর্কে তিনি তার দাদা হতেন। তারপর তার কাছে তাকে নিয়ে যাওয়া হয়, এবং তিনি সোজা বলে দেন তাকে দেখিয়ে কোনো লাভ নাই, তাকে বাড়ি চলে যেতে বলে। অনেক রিকোয়েস্ট করেও কোনো কাজ হয় না। তো তারা পরে বাড়ি চলে আসে। তারপর কিছুটা দূরে একটা মাদ্রাসার হুজুরের সন্ধান পায়, কারণ সৌভাগ্যক্রমে তাদের গ্রামের মসজিদের জুম্মার নামাজ ইমামের চাকরিতে তিনি নিযুক্ত হন। একদিন তার কাছে এই ভাইকে নিয়ে যাওয়া হয়, তার মা তাকে নিয়ে যায়। তিনি রোগী দেখতেন একজন তুলারাশি লোক দ্বারা। ওই ব্যক্তি আয়নাতে রোগীর সামনে সমস্যা বলার পরপরই হুজুর চিকিৎসা দিতেন। তো তার নাম এবং তার বাবার নাম এবং তার গ্রামের নাম জেনে তার আয়নাতে তিনি দেখা শুরু করলেন। হঠাৎ করে তিনি ভ্রু কুচকে বললেন, তার জন্মের ঠিক 6 দিনের দিন রাত থেকে মোট 18টা জিন এবং পরীর আসর আছে তার উপর। তাকে নাকি অনেক পছন্দ করে, এবং সেই শিশুকাল থেকেই তার সাথে থাকে। শুধু তাই নয়, তাকে একা রেখে তার মা যখন কোথাও কাজ করতে যেত, অস্বাভাবিকভাবেই তিনি কাঁদতো না এবং ক্ষুধাও লাগতো না। তখন তার মা বলল, হ্যাঁ এটা সত্য, যে ছোটবেলায় অন্য সব শিশুর চেয়ে ব্যতিক্রম ছিল। এটা দেখে তার মা বাবা ভাবতো হয়তো তিনি বোবা পাগল হবেন। তারপর আরো একটা রহস্য বের হয়ে আসে, যেটা তিনি
যখন যেদিন তিনি জন্ম নেবেন সেদিন রোববার, অমাবস্যার রাত। রোববার রাত 11:30টার দিকে তার মায়ের প্রসব বেদনা শুরু হয় এবং রাত 2টা নাগাদ সোমবার দিন পড়ে যায় তার জন্মের তারিখ। তুলা রাশির লোকজন বলে হয়তো এই কারণেই তার উপরে এই আসরটা বেশি, কিন্তু তারা নাকি তাকে নিয়ে যেতে চায়। তার মা এসব বলে, এগুলি কি বলছেন আপনি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলেন। এই নিয়ে যাওয়া টিয়ে যাওয়া এগুলি কোনো কিছু আমরা মেনে নিতে পারবো না। তখন ওই লোকটা বলে তারা কিছুতেই মানবে না, তাকে নিয়ে যাবেই। তখন ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, বলে যে কোনো না কোনো উপায় তো থাকার কথা, চেষ্টা করে দেখেন না। তখন তুলারাশির লোকটা জিনদেরকে বলেন, তোমরা ছেলেটাকে ছেড়ে দিয়ে তার বদলে অন্য কিছু চাইলে নিতে পারো, সেটা তোমাদের দেওয়া হবে। তারা তখন দুটা জোড়া খাসি চায় এবং তার কথা শুনে মা বলে, আমাদের তো এত সামর্থ্য নাই, 2টা খাসি দিব কিভাবে? তো এভাবে লাস্ট পর্যন্ত তাদের পরে 2টা মোরগ নিতে রাজি হয়। কিন্তু এর আগেও তারা বলেছে যে তারা ওকে ছেড়ে দিলেও একবারে ছেড়ে যাবে না, তার থেকে অনেক দূরে থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে রোগাক্রান্ত করার চেষ্টা করবে। তো সেখানে আর কিছু বলার থাকে না, কারণ এবার আর কিছু বললে তারা বড় ধরনের ক্ষতি করতে পারতো। এই জন্য ওই শর্তে তারা ফিরে আসে। আসার আগে হুজুর একটা তাবিজ দিয়ে বলেন, আজ সারা রাত আলো জ্বালিয়ে রাখবে খাটের নিচে এবং খেয়াল রাখবে আলোটা যেন নিভে না যায়। তারপর শনিবার দিন ওই তাবিজটা আমার হাতে বাঁধতে দিবে। তো শনিবার দিন রাতে সেই হারিকেন তার হাতে বাজি দিতে হবে এবং শনিবার দিন রাতের বেলা হারিকেন জ্বালিয়ে রাখা হয়। তো তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। তো আলো জ্বালিয়ে রাখার পর এশার নামাজ পরপরই দেখে যে খাটের নিচে 1 টাকার কয়েন, মানে 1 টাকার কয়েন তো হাতের মুঠোতে নিয়ে এক পাশ থেকে অন্য পাশ গড়িয়ে দিলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন ভাবে আওয়াজ আসতে শুরু করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় তারা সবাই এবং চুপ করে খাটের উপর বসে রইল সারা রাত। কিন্তু রাত 2টা থেকে 2:30 বাজে ঠিক এমন সময় হারিকেনের তেল ফুরিয়ে যাওয়ার কারণে হারিকেনটা নিভে যায় আর সেই আওয়াজ ওই একইভাবে আসতে থাকে এবং ফজরের সময় বন্ধ হয়ে যায়। বিষয়টা একটু গড়বড় হওয়ার কারণে তারা আবারও হুজুরের কাছে যায়। তিনি তুলার সেই লোকটি দ্বারা জানালেন, ভয় নেই, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু হারিকেনটা যদি ফজরের আজান পর্যন্ত জ্বলতো তবে ওরা একেবারেই কোনো ক্ষতি করতে পারতো না। তো যতই দূর থেকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। তারপর থেকে আজ অবধি তার মাইগ্রেনের রোগী তিনি হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় তিনি ভুগছেন। কখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি, অনেক ডাক্তার অনেক কবিরাজের সমাধান দিতে পারেনি। তার বয়স এখন 20 বছর এবং তিনি আরো কিছু ঘটনা তার ভাইকে নিয়ে আমাকে বলবেন, সে বলেছেন যে শেয়ার করবেন। তো তার ভাই 23 বছর বয়সে 2013 সালে মৃত্যুবরণ করেছেন, ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিন্তু তার কখনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা ছিল না। এক সপ্তাহের ভিতরে ধরা পড়ে এবং এই দুর্ঘটনা হয়ে যায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমার নাম নাইম, বাড়ি ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রামে। আজ যে ঘটনাটা বলবো সেটা প্রায় 15 বছর আগের। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমাদের গ্রামটা চারদিক থেকে বিশাল বাঁশঝাড়, জঙ্গল আর ধান খেতে ঘেরা ছিল। গ্রামের এক পাশে ছিল একটা পুরনো শ্মশান আর অন্য পাশে একটা পরিত্যক্ত বিল। দিনের বেলায় জায়গাগুলো দেখতে যতটা সাধারণ লাগতো, রাত নামলেই যেন পুরো পরিবেশ বদলে যেত। তখন আমাদের গ্রামে একটা নিয়ম ছিল, সন্ধ্যার আজান পড়ার পর কেউ অকারণে বাইরে থাকতো না। ছোটবেলা থেকে শুনে আসতাম, গভীর রাতে বাইরে বেরোলে অশুভ কিছু মানুষের পিছু নেয়। আমরা এসবকে গ্রামের মানুষের কুসংস্কার ভেবেই উড়িয়ে দিতাম। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন বিকেলে গ্রামের রফিক চাচার 7 বছরের ছেলে রাব্বি বাড়ির সামনে খেলছিল। মাগরিবের আজানের একটু আগেও তাকে সবাই দেখেছিল, কিন্তু আজান শেষ হওয়ার পর তার মা ডাকাডাকি করেও আর খুঁজে পেলেন না। প্রথমে সবাই ভেবেছিল কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। তারপর পুরো গ্রাম মিলে খোঁজাখুঁজি শুরু হলো। রাত 12টা পর্যন্ত মানুষ লাঠি, টর্চ আর হ্যারিকেন নিয়ে ধানক্ষেত, জঙ্গল, পুকুর পাড় সব জায়গা খুঁজল, কিন্তু রাব্বির কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন ফজরের নামাজের পর গ্রামের কয়েকজন কৃষক বিলের পাশে গিয়ে এমন একটা দৃশ্য দেখলেন যেটা মনে পড়লেই আজও গায়ে কাঁটা দেয়। ছেলেটার নিথর দেহ পড়েছিল কচুরিপানার পাশে। চারপাশের মাটি রক্তে ভেজা, শরীরের অনেক অংশ ছিন্ন ভিন্ন হয়েছিল।
দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর কিছু তাকে টেনে নিয়ে গিয়েছিল। আশপাশে অদ্ভুত বড় বড় পায়ের দাগ ছিল, কিন্তু গ্রামের কেউ জীবনে এমন পায়ের ছাপ দেখেনি, না সেটা মানুষের, না কোনো পরিচিত পশুর। সেদিন থেকেই পুরো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বলল এটা বাঘ, কেউ বলল নেকড়ে, কিন্তু বন বিভাগের লোক এসে স্পষ্ট জানিয়ে দিল আশেপাশে এমন কোনো হিংস্র প্রাণীর অস্তিত্ব নেই। এরপর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাঁদের দাদা সবাইকে ডেকে বললেন, আমি এই পায়ের ছাপ আগে দেখেছি। আজ থেকে প্রায় 40 বছর আগে এমনই একটা ঘটনা ঘটেছিল। তখনও একের পর এক শিশু হারিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত গ্রামের মানুষ বলেছিল ওটা পিশাচ। কথাটা শুনে সবাই থমকে গেল। সেদিন রাত থেকেই গ্রামের প্রতিটা বাড়িতে নতুন নিয়ম চালু হলো। সূর্য ডুবে যাওয়ার আগেই গরু ছাগল ঘরে তুলে ফেলতে হবে। রাত 8টার পর কোনো দরজা খোলা যাবে না, কোনো শিশু একা বাইরে থাকবে না। কেউ যদি রাতের বেলা পরিচিত কারো কণ্ঠে ডাকও শোনে, তবুও দরজা খোলা যাবে না। প্রথম কয়েকদিন সবকিছু শান্ত ছিল, কিন্তু 8ম রাতেই আবার একটা শিশু নিখোঁজ হয়ে গেল। এবার ঘটনাটা আরও ভয়ঙ্কর। ছেলেটার বাবা মা একই ঘরে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায়। হাত বাড়িয়ে ছেলেকে স্পর্শ করতে গিয়ে দেখেন বিছানা খালি, দরজা ভেতর থেকে বন্ধ, জানালাও আটকানো, কিন্তু ছেলেটা নেই। ঘরের মেঝেতে শুধু কাদা মাখা বিশাল একটা পায়ের ছাপ, আর জানালার নিচে লম্বা নখ দিয়ে আঁচড় কাটা দাগ। এরপর থেকে প্রায় প্রতি 3-4 রাত পর পর একটা করে শিশু হারিয়ে যেতে লাগলো। ভোর হলে গ্রামের কোনো না কোনো নির্জন জায়গায় তাদের মৃতদেহের অংশ পাওয়া যেত। পুরো গ্রামের মানুষ আতঙ্কে রাত হলেই নিঃশ্বাস বন্ধ করে বসে থাকত। বাতাসে কুকুরের কান্না, শিয়ালের ডাক আর দূর থেকে ভেসে আসা অদ্ভুত গর্জন যেন সবাইকে মনে করিয়ে দিত ওটা আবার বের হয়েছে। এক রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক ঠিক করল আজ তারা পাহারা দেবে। লাঠি, দা, টর্চ আর হ্যারিকেন নিয়ে তারা গ্রামের চারদিকে অবস্থান নিল। রাত প্রায় 1:30। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো, বাবা আমাকে বাঁচাও। শব্দটা এতটাই বাস্তব ছিল যে সবাই দৌড়ে সেই দিকে যেতে লাগলো। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক কাঁদের দাদা চিৎকার করে বললেন, কেউ যাবে না, ওটা মানুষের ডাক না, ওটা ওর ফাঁদ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ 3 জন যুবক ইতোমধ্যেই বাঁশঝাড়ের অন্ধকারের ভেতরে ঢুকে পড়েছে। 3 জন যুবক, রবিউল, সুমন আর বাবলু, কাঁদের দাদার কথা না শুনেই বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ল। গ্রামের বাকি লোকজন দূর থেকেই টর্চের আলো ফেলছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হলো অন্ধকার যেন তাদের গিলে ফেলেছে। ভেতরে ঢোকার পর আর তাদের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। হঠাৎ পুরো বাঁশঝাড় কেঁপে উঠল। তারপর ভেসে এলো এমন একটা বিকট গর্জন যেটা মানুষ বা কোনো পরিচিত প্রাণীর হতে পারে না। সঙ্গে সঙ্গে রবিউলের চিৎকার শোনা গেল, পালাও পালাও, ওটা মানুষ না। চিৎকারটা হঠাৎ করেই থেমে গেল। গ্রামের মানুষ ভয়ে আর সামনে এগোলো না। কেউ সাহস করল না বাঁশঝাড়ে ঢুকতে। সবাই সারা রাত দূরে দাঁড়িয়ে শুধু দোয়া পড়তে লাগল। ফজরের আলো ফুটতেই সবাই মিলে ভেতরে ঢুকল। প্রথমেই পাওয়া গেল বাবলুকে। সে অজ্ঞান হয়ে পড়েছিল। শরীরে বড় কোনো আঘাত ছিল না, কিন্তু মুখ সাদা হয়ে গিয়েছিল। চোখ দুটো এত বড় করে খোলা ছিল যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু সে দেখেছে। আরও একটু সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ালো। রবিউল আর সুমনের কোনো খোঁজ নেই, শুধু মাটিতে টেনে নিয়ে যাওয়া দাগ, ছিঁড়ে যাওয়া জামা আর চারদিকে ছড়িয়ে থাকা রক্ত। বাবলুর জ্ঞান ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। গ্রামের সবাই তাকে ঘিরে বসে আছে। সে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলল, ওটা মানুষ না, ওটা 4 পায়ে দৌড়ায়, আবার মুহূর্তেই 2 পায়ে দাঁড়ায়। চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছিল। মুখটা মানুষের, কিন্তু দাঁতগুলো ছিল বাঘের মতো। ও আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এরপর থেকেই বাবলু আর স্বাভাবিক মানুষ ছিল না। রাতে ঘুম থেকে উঠে চিৎকার করত,
বারবার বলতো, ও জানালার বাইরে দাঁড়িয়ে আছে, ও আবার আসবে। গ্রামের মানুষ বুঝে গেল বিষয়টা সাধারণ নয়। দুদিন পর ইউনিয়ন পরিষদে খবর দেওয়া হলো। পুলিশ এলো। তারা পুরো এলাকা ঘুরে দেখল। প্রথমে সবকিছু গুজব ভেবেছিল, কিন্তু বাঁশঝাড়ের ভেতরে বিশাল বিশাল অজানা পায়ের ছাপ দেখে তারাও অবাক হয়ে গেল। একজন পুলিশ অফিসার বললেন, এটা হয়তো কোনো বড় প্রাণী। কিন্তু প্রশ্ন ছিল, যদি প্রাণীই হয় তাহলে সে শুধু শিশুদেরই কেন নিয়ে যাচ্ছে, আর প্রতিবার রাত 12টার পরই কেন বেরোয়? সেদিন রাতেও পুলিশ গ্রামে থেকে যাবার সিদ্ধান্ত নিল। গ্রামের মাঠে 4 জন সশস্ত্র পুলিশ, কয়েকজন আনসার আর গ্রামের 20 জন যুবক মিলে পাহারা দিল। চারদিকে হাই পাওয়ার টর্চ, আগুন আর বাঁশের ব্যারিকেড করা হলো। রাত 1টা পর্যন্ত কিছুই ঘটল না। হঠাৎ গ্রামের সব কুকুর একসাথে চিৎকার করে উঠল। তারপর একে একে সব কুকুর ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। ঠিক সেই সময় গ্রামের পাশের বিশাল বট গাছটার ওপর থেকে ধপ করে একটা ভারী শব্দ হলো। সবাই টর্চের আলো ফেলতেই দেখল গাছের মোটা ডালের ওপর একটা বিশাল কালো অবয়ব বসে আছে। প্রথমে মনে হচ্ছিল একটা মানুষ, কিন্তু আলোটা যখন মুখে পড়ল তখন সবার বুক কেঁপে উঠল। তার পুরো শরীর কালো লোমে ঢাকা, হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙ্গুলের মাথায় ছুরির মতো ধারালো নখ, চোখ দুটো বরফের মতো নীল আলো ছড়াচ্ছে, মুখে মানুষের মতো হাসি, কিন্তু দাঁতগুলো লম্বা আর রক্তে ভেজা। সে নিচের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে সবার দিকে চেয়ে রইল। কেউ গুলি করার আগেই সে এমন এক গর্জন দিল যে চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। পুলিশ গুলি চালালো, 1টা, 2টো, 3টে, কিন্তু অবিশ্বাস্যভাবে গুলিগুলো যেন তার গায়ে লাগলেও কোনো প্রভাব ফেলল না। পরের মুহূর্তেই সে গাছ থেকে প্রায় 20 ফুট নিচে এক লাফে নেমে এলো। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো জায়গা কেঁপে উঠল, আর তারপর চোখের পলকে সে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। সবাই ভেবেছিল সে পালিয়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর গ্রামের পশ্চিম দিক থেকে ভেসে এলো এক মায়ের বুক ফাটা আর্তনাদ, আমার ছেলেকে বাঁচাও, কেউ আমার ছেলেকে বাঁচাও। সেই চিৎকার শুনে সবাই দৌড়ে পশ্চিম পাড়ার দিকে ছুটল, কিন্তু তারা সেখানে পৌঁছে যে দৃশ্য দেখল সেটা দেখে পুলিশের হাত থেকেও বন্দুক মাটিতে পড়ে গেল। পশ্চিম পাড়ার সেই বাড়িতে পৌঁছেই সবাই স্তব্ধ হয়ে গেল। ঘরের দরজা ভাঙা নয়, জানালাও বন্ধ, কিন্তু ভেতরের খাট খালি। 9 বছরের শিশুটি নেই। তার মা মেঝেতে বসে কাঁদছেন। তিনি শুধু একটাই কথা বলছিলেন, আমি ওকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিলাম, এক মুহূর্তের জন্যও ছাড়িনি। তারপর হঠাৎ ঘুম ভেঙে দেখি ছেলে নেই। ঘরের ভেতরের মাটিতে আবারও সেই বিশাল কাদামাখা পায়ের ছাপ। এবার পুলিশও বুঝে গেল এটা সাধারণ কোনো ঘটনা নয়। পরদিন পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে গেল। সন্ধ্যার পর পুরো গ্রাম জনশূন্য হয়ে যেত। দূর থেকে দেখলে মনে হতো গ্রামটা যেন পরিত্যক্ত। ঠিক তখনই পাশের জেলা থেকে একজন বৃদ্ধ আলেমকে আনা হলো। লোকটা কোনো প্রচারিত ওঝা ছিলেন না, শান্ত স্বভাবের মানুষ। তিনি পুরো গ্রাম ঘুরে দেখলেন, পুরনো শ্মশানঘাট, বিল, বাঁশঝাড় সব জায়গায় গেলেন। তারপর গ্রামের সবচেয়ে বয়স্ক কাদের দাদাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই গ্রামে বহু বছর আগে কি কোনো বড় অন্যায় হয়েছিল? প্রথমে কেউ কিছু বলতে পারছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর কাদের দাদা একটা ঘটনা বললেন, যেটা গ্রামের নতুন প্রজন্মের কেউ জানত না। প্রায় 50 বছর আগে গ্রামের এক গরিব লোককে শিশু চুরির মিথ্যা অভিযোগে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল। পরে জানা যায় লোকটা নির্দোষ ছিল। তার স্ত্রী সেই অপমান সহ্য করতে না পেরে একই রাতে আত্মহত্যা করেন। এরপর থেকে মাঝে মধ্যেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটত, কিন্তু সময়ের সঙ্গে মানুষ সব ভুলে যায়। বৃদ্ধ আলেম কিছুক্ষণ নীরব থেকে বললেন, যেই হোক, এই অশুভ শক্তি বহুদিন ধরে এই জায়গায় বাসা বেঁধেছে। ভয় পেয়ে পালালে লাভ হবে না, সবাই একসঙ্গে থাকতে হবে। সেই রাতেই গ্রামের মসজিদে সবাই জড়ো হলো। কেউ একা নিজের ঘরে থাকল না। পুরুষ, নারী, শিশু সবাই একসঙ্গে অবস্থান নিল। চারদিকে আলো জ্বালানো হলো। গ্রামের চারপাশে পাহারা বসল। রাত 12টার কিছু পরে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর দূরের বাঁশঝাড় থেকে সেই পরিচিত গর্জন। 1 বার, 2 বার,
তারপর ধীরে ধীরে শব্দটা কাছে আসতে লাগলো। পাহারায় থাকা মানুষজন টর্চের আলো ফেলতেই দেখল অন্ধকারের মধ্যে দুটি নীল জ্বলন্ত চোখ তাদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই কালো অবয়বটা সামনে এসে দাঁড়ালো। তার উচ্চতা মানুষের চেয়ে অনেক বেশি, শরীর জুড়ে কালো লোম, অস্বাভাবিক লম্বা হাত আর মুখে সেই ভয়ঙ্কর হাসি। কিন্তু এবার কেউ ছুটে পালালো না, সবাই একসঙ্গে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পিশাচটা স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে থাকল, তারপর বিকট এক গর্জন দিয়ে পেছনের অন্ধকারে সরে গেল। সেই রাতের পর আর কোনো শিশু নিখোঁজ হয়নি। গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু বাঁশঝাড়ের পাশের সেই জায়গাটা আজও কেউ রাতের বেলা এড়িয়ে চলে। আমি নিজে এখন শহরে থাকি, কিন্তু ঈদের ছুটিতে গ্রামে গেলে একটা বিষয় এখনও লক্ষ্য করি। সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের বয়স্ক মানুষগুলো শিশুদের ঘরে ডেকে নেয়, কেউ বাঁশঝাড়ের দিকে যেতে দেয় না, কারণ তারা এখনও বিশ্বাস করে কিছু কিছু অন্ধকার কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে।